বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 30 অক্টোবর, 15 কার্তিক এবং ফার্সি 8 অবন।
রেডিও তেহরানের শান্ত অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইয়েমেন যুদ্ধ নিয়ে মন্তব্য করায় লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সৌদি আরব, হিজবুল্লাহর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। নতুন করে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা, তেহরান বলছে ভিয়েনা সংলাপে আমেরিকার উপর ভরসা করা যায় না। বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা। এবং ভারতের বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই, আদালতকে জানিয়েছে কর্ণাটক সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইয়েমেনে সৌদি আগ্রাসন সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক মন্তব্যের জের ধরে রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি সরকার। রিয়াদ বলছে লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্য ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, লেবাননের রাষ্ট্রদূতকে সৌদি আরব ছাড়ার জন্য 48 ঘণ্টা সময় দেওয়া হয়েছে এবং বৈরুতে নিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ করার জন্য ডেকে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবানন থেকে যে কোনো ধরনের পণ্য আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, লেবানন কর্তৃপক্ষের ভুল পদক্ষেপের কারণে রিয়াদ ও বৈরুতের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তার জন্য সৌদি সরকার দুঃখিত। বিবৃতিতে দাবি করা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরব লেবাননের সঙ্গে সুসম্পর্ক চাইলেও লেবানন কর্তৃপক্ষ বিষয়টিকে উপেক্ষা করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। লেবানন থেকে সৌদি আরবে যেসব মাদক চোরাচালান হয়ে আসছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বৈরুত কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও সৌদি আরব অভিযোগ করেছে। পাশাপাশি লেবাননে সৌদি নাগরিকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ সরকার। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এখন ইয়েমেন যুদ্ধ বন্ধ করার সময় হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ নিয়ে তিনি আরও বলেছেন, বাইরের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে আনসারুল্লাহ আন্দোলন। লেবাননের তথ্যমন্ত্রী আরও বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের গ্রামাঞ্চল, বিয়েবাড়ি এমনকি দাফন অনুষ্ঠানে বোমা হামলা চালাচ্ছে। এদিকে সৌদি পদক্ষেপের ব্যাপারে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মূলত লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ এ মন্তব্য করেছে।
ইয়েমেন নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর লেবাননের রাষ্ট্রদূত তলব করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত, আর সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। ইরান ইস্যুতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে আমেরিকার উপর কোনোভাবেই আস্থা রাখা যায় না। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে একথা বলেছেন। ইরানের উপর নতুন করে মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের পর এক প্রতিক্রিয়ায় খাতিবজাদে একথা বলেন। তিনি বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বললেও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সৃষ্টির নীতিই অনুসরণ করছে ওয়াশিংটন। খাতিবজাদে বলেন, একটি প্রশাসন পরমাণু সমঝোতায় ফেরার কথা বলছে, আবার তারা চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করছে। এটি একদিকে সাংঘর্ষিক পদক্ষেপ, অন্যদিকে এর মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা যাচ্ছে যে মার্কিন প্রশাসন মোটেই বিশ্বাসযোগ্য নয়। ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠানের উপর নতুন করে গতকাল নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। পরমাণু সমঝোতায় ফিরে আসা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে যখন মার্কিন প্রশাসন আন্তরিক প্রচেষ্টা চালানোর দাবি করছে, তখন তারা এই পদক্ষেপ নিল। রাশিয়া এবং ইরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের যে আলোচনা চলছে তার সফলতা নির্ভর করছে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর। মস্কো ও তেহরান বলছে, ভিয়েনা সংলাপ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে এগিয়ে গেলেই কেবল এটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাজধানী মস্কোয় রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির মধ্যকার বৈঠক থেকে এ মন্তব্য করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান আলী বাকেরি কানি এবং গতকাল তিনি রিয়াবকভের সঙ্গে বৈঠকে বসেন। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা যায়, এসব বৈঠকে মূলত তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে আলী বাকেরি কানি বলেন, পরমাণু সমঝোতা সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান, রাশিয়া ও চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং ইরানের উপর আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়ার জন্য কাজ করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম ধারণার চেয়ে বেড়ে যাচ্ছে, তবে আমরা সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। আমরা সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছি। সাইবার ক্রাইম প্রতিরোধে আমাদের একটি সাইবার ক্রাইম ইউনিটও রয়েছে। যদিও এটি এখন ছোট আকারে রয়েছে, তবে ভবিষ্যতে এটিকে বড় আকারে নিয়ে যাওয়া হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে যেসব জনসাধারণ আছেন তারা যদি সচেতন থাকেন এবং রিয়েল টাইম পুলিশকে তথ্য দেন, তাহলে অনেক ঘটনা ঘটবে না, অনেক ঘটনাই আমরা প্রতিরোধ করতে পারবো বলে বিশ্বাস করি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেছেন, পুরাতন অপরাধ কমছে, কিন্তু প্রতিনিয়ত বাড়ছে সাইবার অপরাধ। তিনি বলেন, পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সাইবার ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়া, সাইবার ওয়ার্ল্ড দেশের জন্য, মানুষের জন্য হুমকি তৈরি করছে। সাইবার ওয়ার্ল্ডের যে ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশ পুলিশ প্রধান বলেন, পুলিশের পক্ষে এটি এককভাবে সম্ভব নয়। এই কাজটি রাষ্ট্রকে করতে হবে পার্টনারশিপের মাধ্যমে। পার্টনারশিপ করতে হবে সমাজের সঙ্গে, নাগরিকদের সঙ্গে। তিনি আরো বলেন, একাধিকবার বাংলাদেশ জঙ্গিদের কবলে পড়েছে। আমরা প্রতিবারই জঙ্গিদের নেটওয়ার্ক সমূলে উৎপাটন করতে পেরেছি। প্রতিবার হামলার সময় দেশের মানুষ যেভাবে পুলিশকে সহযোগিতা করেছে, সেই সহযোগিতা না পেলে আমরা সফল হতে পারতাম না। জনগণ কখনোই রক্তপাত পছন্দ করে না, এ কারণে জঙ্গিবাদ এদেশে শেকড় গেড়ে বসতে পারছে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের পরপরই জরুরিভাবে একাডেমিক কাউন্সিলের সভা বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে আদালতকে জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কর্ণাটক সরকার। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতে বিজেপি নেতৃত্বাধীন কর্ণাটক সরকার রোহিঙ্গাদের বিতাড়নের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি সংশোধিত হলফনামা দাখিল করেছে। কর্ণাটক সরকার সম্প্রতি স্পষ্ট করে দিয়েছে যে বর্তমানে রাজধানী বেঙ্গালুরুতে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। আজ শনিবার সংবাদ সংস্থা এএনআই ওই তথ্য জানিয়েছে। কর্ণাটক সরকার বলেছে তারা এ ব্যাপারে আদালতের সমস্ত নির্দেশ মেনে চলবে। সরকার এর আগে অবৈধ রোহিঙ্গাদের বিতাড়নের নির্দেশনা চেয়ে অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায় কর্তৃক 2017 সালে দায়ের করা একটি পিটিশন খারিজ করার দাবি জানিয়েছিল। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর সর্বশেষ হলফনামায় বলেছে রাজ্য পুলিশ তাদের এখতিয়ারের অধীনে কোনো ক্যাম্প বা ডিটেনশন সেন্টারে রোহিঙ্গাদের রাখেনি, কিন্তু কর্ণাটকে 126 জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। আজ tv9hindi.com গণমাধ্যমে প্রকাশ রাজ্য সরকার বলেছে বেঙ্গালুরু শহরে 72 জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে যারা বিভিন্ন এলাকায় কাজ করছে এবং বেঙ্গালুরু সিটি পুলিশ তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেয়নি এবং তাদের বিতাড়নের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। 2017 সালের সেপ্টেম্বরে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল যাতে 1 বছরের মধ্যে বাংলাদেশ থেকে আসা সমস্ত অবৈধ অভিবাসীদের অবিলম্বে নির্বাসন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয় দেশে রোহিঙ্গাদের উপস্থিতি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের রাজধানী কাবুলে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা IRIB নিউজ এজেন্সির ক্যামেরাম্যান আলী রেজা শারিফি। গতকাল সন্ধ্যার দিকে কাবুলের একটি সড়ক ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার উপর গুলিবর্ষণ করে, তবে তিনি সামান্যের জন্য বেঁচে যান। এ সময় তার গাড়িতে স্ত্রী ও সন্তান ছিলেন। অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে তার গাড়ির পিছনে এবং এক পর্যায়ে তার গাড়ি লক্ষ্য করে 7টি গুলিবর্ষণ করে। এর মধ্যে একটি গুলি শারিফির মুখে লাগে এবং তার চিবুকে ক্ষতের সৃষ্টি হয়। গুলিবর্ষণের পরপরই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোন ব্যক্তি বা সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়িত্ব এখনো স্বীকার করেনি। কাবুলে জন্মগ্রহণকারী আলী রেজা শারিফি প্রায় 10 বছর ধরে IRIB নিউজ এজেন্সির ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। গত 15 আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখল করে, কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতির তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী IS আফগানিস্তানে তৎপর রয়েছে এবং তারা বিভিন্ন সময় বর্বর হামলা চালিয়ে তার দায় দায়িত্ব স্বীকার করছে। সবশেষে খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে 3 ম্যাচের 2টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে 2 হারের বিপরীতে 1টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 142 রানে অল আউট হয়ে যায় লঙ্কানরা।
শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত ঘোষণা। আগামী 31 অক্টোবর রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ, ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলো হ্যার্টজে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলো হ্যার্টজে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলো হ্যার্টজে। ঘোষণাটি শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গতকাল মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি তার এ সফরে অগ্রাধিকার পাচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি গতকাল মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মস্কো সফরের আগে তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এবং পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারী এনরিক মুরার সঙ্গে সাক্ষাৎ করেন। মস্কো সফরে গিয়ে তিনি রিয়াবকভের সঙ্গে সাক্ষাৎ শেষে টুইটার বার্তায় বলেছেন, ইরান বিরোধী মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে রুশ সমকক্ষের সঙ্গে মতবিনিময় হয়েছে। দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী যৌথ বিষয়ে অবস্থান আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। দুই দেশের কর্মকর্তাদের আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অগ্রাধিকার পায়। আগামী মাসে ভিয়েনায় এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 4+1 গ্রুপের সঙ্গে ইরানের সমঝোতা অনুযায়ী প্রতিটি দেশের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ভিয়েনা বৈঠকে এবার ইরানের একমাত্র টার্গেট হচ্ছে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা লাভ করা এবং সে অনুযায়ী অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাই এবারের আলোচনা কেবল তখনই সফল হবে যদি প্রতিপক্ষ ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সক্ষম হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা বিষয় ছাড়াও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বিস্তারের বিষয়ে কথাবার্তা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ব্রাসেলস সফরের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হচ্ছে এই অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন ও প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও রাশিয়ার যৌথ ভূমিকা পালন। দ্বিতীয় কারণটি হচ্ছে ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সহযোগিতা। ইরান বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থা ও ইউরেশিয়ার অর্থনৈতিক জোটের সদস্য এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারে তেহরান ভূমিকা রাখতে পারে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইরান ও রাশিয়ার সহযোগিতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশের আয়োজন করেছেন শিল্পী কলাকৌশলীরা। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজপথে নেমেছেন শিল্পী কলাকুশলী বৃন্দ। নাটক, মঞ্চ, সঙ্গীত সহ
সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশের আয়োজন করেছেন। সমাবেশে অভিনেতা তারিক আনাম খান বলেন, প্রতিবাদ যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না একেবারেই। রাজনৈতিক দলগুলো খুব নিবু নিবু জায়গা থেকে করছে। ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি থেকে সরে এসে উন্নত সমাজ তৈরি করতে না পারলে আমরা কেউই নিরাপদ নই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে বলেছেন, আমরা যে পুলিশ বাহিনী সেই এলাকার লোকদের সঙ্গে মিলেমিশে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে তা কিন্তু আপনি বের করে দিয়ে আসছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং জনগণও তাদেরকে ধিক্কার দিচ্ছে। ঘরে ঘরে যে জনগণ আমাদের আছে তারা যদি সজাগ থাকে, তারা যদি পুলিশের রিয়েল টাইম ইনফরমেশনটা দিয়ে দেন, তাহলে আমরা অনেক ঘটনার থেকেই বাঁচতে পারি, অনেক ঘটনাই ঘটবে না বলে আমরা বিশ্বাস করি। এর আগে গতকাল চট্টগ্রামে এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিবন্ধী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রেখে অপকর্মের পায়তারা করেছে যে তার পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির হাত রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশাপাশি আওয়ামী লীগের নেতারাও বক্তব্য দেন। ওদিকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কুমিল্লার ঘটনা বাংলাদেশকে বারুদের স্তূপে দাঁড় করিয়ে দিয়েছে। একটি দিয়াশলাইয়ের কাঠি ফেলে দিলেই সব ধ্বংস হওয়ার মুখে। আমাদের রাজনীতির স্বার্থপরতার কারণে বাংলাদেশ এবং এই জাতি মহা বিপদে আছে। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার মানসিকতা ক্রমান্বয়ে জোরদার হচ্ছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে এখন জেগে ওঠার ঘণ্টার ধ্বনি বাজাতে হবে। আজ শনিবার সিলেটে সুজনের বিভাগীয় প্রতিনিধি সভায় বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। দুর্গাপূজার সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা প্রসঙ্গে সুজনের প্রতিনিধিরা জানান, রাজনৈতিক ফায়দা লুটতে সাম্প্রদায়িক ঘটনা একের পর এক ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তি দেয়া নিয়ে বড় দুই দলে দোষারোপ করার রাজনীতি চলছে। এতে পরিস্থিতি আরো অশান্ত হবার দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার হলে পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হতো। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি